সরকারের সমালোচনা করলে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বললে অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বাধীন সাংবাদিকতার জন্য ১৯৭৩ সালের আইনটি সংশোধন করা হবে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত সেমিনারে মন্ত্রী আরও বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন করা হবে। সরকার বলছে সমালোচনা নয়, রাষ্ট্রবিরোধী বক্তব্যই হবে অপরাধ। একই সঙ্গে গণমাধ্যম কমিশন গঠন এবং ১৯৭৩ সালের আইন সংশোধনের কথাও জানানো হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এতে কি সাংবাদিকতার স্বাধীনতা আরও শক্তিশালী হবে নাকি নতুন কোনো শঙ্কা তৈরি হবে? এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং সিনিয়র সাংবাদিক এবং সাবেক সাধারণ সম্পাদক রিপোর্টার্স ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক সর্দার ফরিদ। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ যুগে। আজকের আলোচিত বিষয় নিয়েই আমরা আসলে আলোচনায় যাব। যেমনটি আমরা দেখেছি যে তথ্যমন্ত্রী বলেছেন যে সরকারের সমালোচনা নয়, বরং রাষ্ট্রবিরোধী বক্তব্যকেই আসলে তারা অপরাধ হিসেবে গণ্য করবেন। তো সেক্ষেত্রে আসলে সীমারেখাটা আসলে কোথায়? কিভাবে আসলে বুঝবে যে এটা সরকারের সমালোচনা হলো নাকি রাষ্ট্রবিরোধী বক্তব্য? জানতে চাই কামাল উদ্দিন সবুজ আপনার কাছ থেকে। ধন্যবাদ। প্রথমে আমি যেটা বলতে চাই, ১৯৭৩ সালের যে আইনটার কথা বলা হচ্ছে, যেটা বর্তমান সরকার নীতিগতভাবে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন সাহেব এটা আজকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে রেফারেন্সেই বলেছেন যে নীতিগতভাবে এটা সিদ্ধান্ত হয়েছে। বিষয়টা হচ্ছে যে উনি যে কথাটা বলেছেন, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সেখানে কিছু কিছু জায়গায় সরকার বিরোধী উল্লেখ করেছেন এবং সেটাকে যদি আপনার নিরাপত্তাজনিত কোনো বিষয় হয়ে থাকে এবং যেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো বিষয় হয়ে থাকে, সেটাকে তারা বলছেন যে সেটা রাষ্ট্রবিরোধী হিসেবে প্রতিস্থাপিত হবে সরকার বিরোধীর জায়গায়। তো এটাতে আমি এখানে কোনো মানে আপনার তেমন কোনো খারাপ কিছু দেখছি না। এই কারণে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ তো একটি স্বাধীন সার্বভৌম দেশ, কাজেই স্বাধীন বাংলাদেশ বিভিন্ন সময় স্বাধীনতার সার্বভৌমত্বে বিভিন্ন সময় হুমকির মুখে পড়েছে। বিভিন্ন সময় অনেকেই আমরা দেখেছি যে এটা নিয়ে নানা কথাবার্তা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যায়। সেই জায়গা থেকে সাংবাদিকরা যাতে সচেতন হয়, সরকার বিরোধী এবং রাষ্ট্রবিরোধীটা কিন্তু এটা ক্লিয়ারলি মার্ক করা যায়। আমরা কোনটা সরকার বিরোধী কোনটা রাষ্ট্রবিরোধী সেটা না বোঝার তেমন কোনো কারণ নেই। কাজেই সেই জায়গাটার মধ্যে যে পরিবর্তনটা, যে সংশোধনটা আনার চেষ্টা করছেন, এটা আমি সাধুবাদ জানাই এই কারণেই যে আমাদের প্রথমেই আমরা সাংবাদিকতা করি, আমরা ব্যবসা করি, আমরা প্রশাসনে থাকি, আমরা যেই জায়গায় থাকি না কেন আমরা বাংলাদেশের নাগরিক। কাজেই বাংলাদেশ হচ্ছে আমাদের কাছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হচ্ছে আমাদের কাছে অন্যতম প্রধান নিয়ামক। এরপরে আমরা গণতন্ত্র, তারপরে আমাদের দেশে আমরা সংবাদপত্রের স্বাধীনতা, আমরা দেশ যদি স্বাধীন সার্বভৌম থাকে, গণতন্ত্র থাকবে, সম্ভাবনা থাকবে এবং স্বাধীন গণমাধ্যমও থাকবে। কাজে এবং সেগুলো বিচার বিশ্লেষণ করার জন্য অনেক আইনও আছে। কাজে এখানে আমি কোনো এই যে সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে কোনো আপনার সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে কোনো ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন আপাতত দেখছি না আমি। জি, আমি সর্দার ফরিদ আপনার কাছে একটু যেতে চাই এবং আপনার কাছেও আমার এই সেম প্রশ্নটাই থাকবে যে সরকারের সমালোচনা আর রাষ্ট্রবিরোধী বক্তব্যের সীমারেখা কোথায়, আর এই সীমারেখা আসলে নির্ধারণ কে করবে? আচ্ছা, এইখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন 3টি বিষয়ে কথা বলেছেন, যেটি উল্লেখ করার মতো। একটি যেটা আপনারা বললেন যে ১৯৭৩ সালের যে আইনটা রয়েছে সংবাদপত্র এবং সাংবাদিকতা এবং সংবাদপত্র সংক্রান্ত, এটা একটা নাম হলো ছাপাখানা ও প্রকাশনা আইন ১৯৭৩, মানে ঘোষণা এবং নিবন্ধকরণের একটা প্রক্রিয়া। প্রথমে এই আইনটার সম্পর্কে আমাদের একটু 2 লাইনে আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার। প্রথম কথা হলো, এই আইনটার মূল বিষয়বস্তুটা হলো, প্রথম কথাটা হলো সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যে নির্দিষ্ট ফরমে একটা ডিক্লারেশন নেওয়া হয়। এইখানে একটা প্রশ্ন আসছে, এই ডিক্লারেশনটার ব্যাপারে অনেক সময় প্রবলেম হয়।
আমরা দেখি কোনো গণমাধ্যমের ডিক্লারেশনের জন্য তার রাজনৈতিক পরিচয়টা বড় হয়ে দাঁড়ায়, সে সরকার দলের সমর্থক কিনা তার উপর নির্ভর করে আসলে সে ডিক্লারেশনটা পাবে কি পাবে না। আমরা জানি না এই তথ্যমন্ত্রী এর সংশোধনের কথা বলেছেন, এই সংবাদপত্র প্রকাশের বিষয়ে আরো কড়াকড়ি হবে কিনা, নাকি আরো সহজ করা হবে। আপনাকে এখানে উল্লেখ করে রাখি, ইউরোপ আমেরিকায় কিন্তু কোনো সংবাদপত্র প্রকাশের জন্য ডিক্লারেশনের প্রয়োজন নয়, সেখানে সরকার শুধু দেখে তার আর্থিক অবস্থাটা রয়েছে কিনা, এটা একটা বিষয়। কারণ হলো এই সংশোধনটা প্রশাসনিক জটিলতা দূর করা হবে, নাকি সাংবাদিকতার স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধানও আরো যুক্ত করা হবে, এই প্রশ্নগুলো সামনে থাকবে। এই কারণে আমরা দেখেছি যে অতীতে যখনই কোনো সংবাদপত্র বা সাংবাদিকতার সংক্রান্ত আইন করা হয় তখন সেটা আরো জটিল হয় এবং এবং সরকার তার ইচ্ছে মতো করে ফেলে। কাজে যদি এই আইনটি দ্বারা সরকার যদি সংশোধন করতে চায়, সেখানে আসলে সব ধরনের প্রতিনিধি থাকা উচিত, সাংবাদিক, সম্পাদক, মালিক, আইনজীবী, সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধি সবারই থাকা উচিত, এবং সবাইকে নিয়ে যদি এই আইনটা সংশোধন করা হয় তাহলে সেটা ভালো হয়। এবং এখানে আরেকটা বিষয় আপনারা জানেন যে এই গণমাধ্যম কমিশন নিয়ে বেশ আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরে। কারণ হলো এটা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। গত 18ই জুন ঢাকা এই নিয়ে একটা কর্মশালা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু একটা বক্তব্য উঠে এসেছে যে যে এই সংবাদপত্রের মালিকানারা কে পাবেন, সেখানে যিনি প্রকাশক হবেন তিনি তো মূল ফ্যাক্টর, এই ফ্যাক্টরের কাজটি আসলে কারা পাবেন। এখন সেখানে কিছু প্রস্তাব এসেছিল যে দলীয় পদধারী, ঋণ খেলাপি, অপরাধের সঙ্গে জড়িত এমন ব্যক্তিরা যাতে সংবাদপত্রের মালিক হতে না পারে, মানে গণমাধ্যমের মালিক হতে না পারে। এখন সেই প্রশ্নগুলো এই আইনের সংশোধনী থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। কারণ হলো আমরা দেখেছি বারবার গণমাধ্যম রাজনৈতিক ক্ষমতা অর্জনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এখন এই সংশোধনে সেটা হবে না সাংবাদিকদের আরো স্বাধীনতা পাবে, সেই প্রশ্নটা এসছে। আর সবচেয়ে খুব স্পর্শকাতর একটা বিষয় আপনি উল্লেখ করেছে, সেটি হলো রাষ্ট্রদ্রোহ এবং সরকারের সমালোচনা। আসলে অতীতে আমরা দেখেছি এবং আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে এটা আরো বেশি ব্যবহার করা হচ্ছে। সরকারের সমালোচনা করলেই তাকে রাষ্ট্রদ্রোহতা সামিলে ঢুকিয়ে তাকে নাজেহাল করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কোনটা রাষ্ট্রদ্রোহ এবং কোনটা সরকারের সমালোচনা, সেই বিভেদটা কিভাবে নির্ণয় করা হবে। একটা দুঃখজনক ঘটনা, এটা পৃথিবীতে কোথাও আছে বলে আমার জানা নেই, শুধু বাংলাদেশে রয়েছে। আমরা দেখেছি যে অনেক সংবাদপত্র প্রো বাংলাদেশ না হয়ে অন্য কোনো দেশের হয়। এটা অদ্ভুত ব্যাপার, অন্য দেশের স্বার্থটাকে প্রাধান্য দেয়। এটা মূলধারার মিডিয়ার ভালো ভালো গণমাধ্যম এই চরিত্রের অধিকারী, যেটা আমাদের দেশ। এবং আপনার কাছে আমরা আবারও আসবো, আপনি যে বিষয়টি বলছিলেন যে গণমাধ্যম কমিশন নিয়ে যদি কামালউদ্দিন সবুজ, আপনার কাছে আমি জানতে চাই যে গণমাধ্যম কমিশন আসলে গঠন করার পর এটি আসলে স্বাধীনতার নিশ্চয়তা দেবে নাকি নতুন করে আসলে সাংবাদিকদের উপরে একটি শঙ্কা তৈরি করবে? প্রথম কথা হচ্ছে যে গণমাধ্যম কমিশন গঠিত হবে এটা বলা হয়েছে, এখনো তো গঠিত হয় না। এবং এখানে একটা জিনিস বলা হয়েছে যে এই গণমাধ্যম কমিশনের সকল স্টেক হোল্ডাররাই থাকবে। এখানে শুধু সাংবাদিক সংগঠনের যে প্রতিনিধিত্ব থাকবে শুধু তাই নয়, এখানে মালিক পক্ষ থাকবে, এখানে অন্যান্য যারা সংবাদ বা আমরা যদি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, আমরা যদি মুক্ত গণমাধ্যম চাই, তাহলে কোনো সরকারের একার পক্ষে সেটা নিশ্চিত করা সম্ভব নয়। এবং আমি প্রায় এই কথাটা বলে থাকি, সেটা হচ্ছে যে এখানে সরকারকে থাকতে হবে, সেখানে সাংবাদিকদের থাকতে হবে, সেখানে মালিক পক্ষের থাকতে হবে, সেখানে আরো স্টেক হোল্ডার তাদেরকেও থাকতে হবে। কারণ তা না হলে এখনকার যে সামাজিক মাধ্যমের যে যুগে আমরা প্রবেশ করেছি, যে ডিজিটালাইজেশনের যে যুগে প্রবেশ করেছি এবং ট্রেডিশনাল মিডিয়া যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সব মিলিয়ে, এবং এআই চলে এসেছে, সব মিলিয়ে আপনি একটা কমিশন করে, আমি এটা এখনো তো কমিশন হয় নাই, কাজে আগাম কিছু বলা খুবই মানে হয়তো কতটুকু যৌক্তিক হবে আমি জানি না। তবে এটা ঠিক যে শুধুমাত্র একটা কমিশন করলেই যে আপনি সংবাদপত্রের স্বাধীনতা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে যাবে তাও না। তবে একটা গাইডলাইন সেখানে থাকবে, যেখানে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা কিভাবে নিশ্চিত হয় সেটা থাকবে। যেহেতু সেখানে সকল স্টেক হোল্ডাররাই থাকবে, তাদের নিজস্ব বক্তব্য থাকবে এবং তাদের ওপিনিয়ন, তাদের সাজেশনগুলি সেখানে অ্যাকোমোডেট করা হবে বলে আমার ধারণা। এবং সেটা করতে পারলেই
সংবাদপত্রের স্বাধীনতা, আমরা যে নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ করতে চাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা করতে চাই এট দ্য সেম টাইম, এবং দেশের পক্ষে এবং জনগণের পক্ষে করতে চাই, এগুলোর অনেকগুলি নিশ্চিত হবে বলে আমার ধারণা। কাজেই কমিশনটা আগে হোক, তখন আমরা মনে হয় আমরা আরো ডিটেল বলতে পারবো। জি, সর্দার ফরিদ, আপনার কাছে জানতে চাইবো, এই যে আমরা কথা বলছিলাম গণমাধ্যম কমিশন বা এই যে সাংবাদিকতার জবাবদিহিতা নিয়ে, যে আমরা বলছি যে সাংবাদিকের স্বাধীনতা, আবার আমরা জবাবদিহির জায়গাটাও রাখছি, এই ভারসাম্যটা আসলে কিভাবে সম্ভব? এছাড়া এই যে অপসাংবাদিকতা ঠেকাতে নতুন আইনে কি যথেষ্ট হবে, কি মনে হয়? জি, গণমাধ্যম কমিশন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। আসলে এটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে এই আলোচনাটা শুরু হয়, এবং বর্তমান সরকারও এই আলোচনাকে বজায় রেখেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে তথ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন, বক্তব্য রাখছেন, সেখানে গণমাধ্যম কমিশনের কথা বলছেন। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের আলোচনা সভায় মন্ত্রী গঠন করা হবে। এখানে ক্ষমতার কথা বলা হয়েছে, স্বাধীনতার কথা বলা হয়েছে এবং দায়িত্বের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা অতীতে দেখেছি যে যখন গণমাধ্যমের রাজনৈতিক ও প্রশাসনের প্রভাব ছিল, এবং সেটা যে এখন বদলেছে তা নয়, এখন কিন্তু একই ফরম্যাটে রয়েছে। এখন গণমাধ্যম কমিশন সেটা একটা নিয়ন্ত্রণকারী আবার নতুন কোনো প্রতিষ্ঠান হবে কিনা, সেটা একটা প্রশ্ন কিন্তু এসে যায়। আমরা জানি না সেটা কি দাঁড়ায় এবং কাদেরকে নিয়ে সেটা গঠন করা হবে, সেই প্রশ্নটা হতেই পারে। এবং গণমাধ্যম কমিশন যেটা হবে তাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে, সেই ব্যাপারে কিছু থাকে কিনা, সেটা একটা প্রশ্ন। আমরা এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, প্রেস কাউন্সিলের ব্যাপার। আপনি জানেন যে প্রেস কাউন্সিল দীর্ঘদিন ধরে কাজ করছিল এবং সেই প্রেস কাউন্সিলের নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কাজে এই গণমাধ্যম যে কমিশন হবে তার আগে কিন্তু আমাদের মূল্যায়ন করা উচিত যে প্রেস কাউন্সিল কেন ব্যর্থ হবে। যদি আমরা সেটা না মূল্যায়ন করি, তাহলে গণমাধ্যম কমিশন নিয়ে আমরা কত এগোতে পারবে সেই সন্দেহ কিন্তু থেকেই যাবে। কারণ পুরনো প্রতিষ্ঠান কেন কাজ করতে পারেনি সেটা যদি না বুঝে আমরা নতুন প্রতিষ্ঠান করি, তাহলে হয়তো পুরনো সমস্যা নতুন করে ফিরে আসবে। এবং আমরা এই কারণে বলি যে নতুন কমিশন করার আগে প্রেস কাউন্সিল যেটা ছিল তার একটা পোস্টমর্টেম হওয়া উচিত। এখানে আরেকটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি, এখানে আমরা একটু উদ্বেগের মধ্যে রয়েছি। আমরা দেখেছি যে এই গণমাধ্যম কমিশন দখল করার জন্য কোন একটি মহল উঠে পড়ে লেগেছিল যে তারা এই গণমাধ্যম কমিশনের সদস্য হবে ইত্যাদি ইত্যাদি। সম্ভবত সেটি এখন কিছুটা হোঁচট খেয়েছে, তারা সম্ভবত সেটা পাচ্ছে না। এখন প্রশ্নটা যেটা হলো যে এই কারণে কিছু প্রস্তাব আমরা রাখতেই পারি গণমাধ্যম কর্মী হিসাবে, যে সংবাদপত্র কমিশন কেমন হওয়া উচিত। যেমন ধরুন, একটা সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হতেই হবে, আর সেটা যদি না হয় তাহলে তো কোনো লাভ নেই। তারপরে সেটা এই সংবাদপত্রগুলো আর্থিকভাবে স্বাধীন কিনা সেই বিষয়টা কমিশন দেখা উচিত, আর রাজনৈতিকভাবে নিরপেক্ষ কিনা। একটা রাজনৈতিক দলের মুখপাত্র হবে একটি মিডিয়া হাউস, নাকি জনগণের স্বার্থটা দেখবে। আর এটা হলো, এখানে কিন্তু সব ধরনের গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা উচিত। আর শুধু পত্রিকা, শুধু টেলিভিশন তাই না, অনলাইন পোর্টাল গুলো রয়েছে সেগুলো এখানে আনা উচিত। আরেকটা বিষয় সেটা হলো যে আমি যেটা শুরুতেই বলছিলাম যে গণমাধ্যম কমিশনের সাংবাদিক সম্পাদকের পাশাপাশি শিক্ষাবিদ, আইনজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিত্ব থাকলে হয় কি, এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। একটা বিষয় সেটা হলো যে কমিশনের বিরুদ্ধে আপিল এবং বিচারকের একটা সুযোগ থাকা উচিত। কমিশন যা ইচ্ছে তাই করে ফেললো, আইনগত কেউ সহযোগিতা নিতে পারলো না, সেটা একটা প্রশ্ন। এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিশনটা যেন গণমাধ্যমের আরেকটি মন্ত্রণালয় না হয়। কারণ গণমাধ্যমে আমরা কমিশন চাই, কিন্তু নিয়ন্ত্রণকারী কমিশন কিন্তু আমরা চাই না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি গণমাধ্যম কমিশন করে। আরেকটা বিষয় আমি যদি আপনি একটু সময় দেন তাহলে আমি বলবো যে আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যমের অনেকগুলি বড় দুর্বলতা তৈরি হয়েছে, খুব বড় বড় দুর্বলতা তৈরি হয়েছে। একটা হলো রাজনৈতিক পক্ষপাত, প্রত্যেকটা মিডিয়া হাউস কার কোন দলের পক্ষে সেটা আমরা লক্ষ্য করছি। এটা খুব খারাপ অবস্থা, কারণ কাজেই তারা রাজনৈতিক মুখপত্র হিসেবে সেই মিডিয়াগুলো বিরাজমান করছে। আটা নিশ্চয় আপনি লক্ষ্য করছেন মালিকের স্বার্থ দেখাটাই মূল দায়িত্ব হয়ে আছে, সেখানে সাংবাদিকতা বলতে কিছু নয়। এবং এই মালিকের স্বার্থ দেখতে গিয়ে কি হয়েছে জানেন, সেটি হলো যে মিডিয়াগুলোতে যে সংবাদ প্রতিবেদন, রিপোর্ট যেগুলো প্রকাশিত হয় বা প্রচারিত হয়, সেগুলোর মধ্যে আমরা দেখি রিপোর্টারের নিজস্ব মন্তব্য চলে আসে। এটাকেই আসলে অপসাংবাদিকতা হিসেবে আমরা দেখছি। তো আমি কামালউদ্দিন সবুজ, আপনার কাছে আসলে জানতে চাইব, অপসাংবাদিকতা ঠেকাতে আসলে এই আইনটাই কি পরিবর্তন যথেষ্ট হবে, বা গণমাধ্যম কমিশনকে যথেষ্ট, নাকি আত্মনিয়ন্ত্রণ আসলে জরুরি?
দেখেন, অপতথ্য কিন্তু আগেও ছিল। এখন এখন যে আমি একটু আগে বলার চেষ্টা করলাম, যখন সোশ্যাল মিডিয়া চলে আসলে, যখন আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে এবং অপতথ্যে মানে ভরপুর, এবং যেখানে কোনো এডিটোরিয়াল জাজমেন্ট নাই, যেখানে কোনো এডিটোরিয়াল পলিসি নাই, যে কেউ যে কোনো কিছু পোস্ট করে দিয়ে দিতে পারে। এর মধ্যে অনেকে ব্যক্তি বলেন, প্রতিষ্ঠান বলেন, সরকার বলেন, যে কাউকে ড্যামেজ করে দিতে পারে। কারণ আনলেস যাকে ড্যামেজ করা হচ্ছে তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ বলেন, কোনো ব্যাখ্যা বলেন না আসা করতে, কিন্তু বাইরা এটা আস্তে আস্তে এই জিনিসটা হয়ে যাচ্ছে। কাজে এই যে অপতথ্য রোধে যে বিষয়টা, এখানে সবচেয়ে আইন কানুন তো একটা আছে, আইন কানুন তো বাংলাদেশের প্রচলিত কিছু আইন এখনই আছে, আমরা আরো আইন করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবাদিকতার যে নীতিমালার যে কথা বলছি, আমরা যে মূল স্রোতধারার যে মিডিয়া, যেটা যারা গত 16-17 বছরে আমরা দেখেছি নানা কারণে আমরা যে জনগণদের মূল ট্রেডিশনাল মিডিয়ার উপর যে আস্থা হারিয়েছে, সে আস্থাটাকে ফিরিয়ে আনতে হবে। তাহলে মানুষ অনেক বেশি সামাজিক মাধ্যমের চেয়েও মানে আপনার ট্রেডিশনাল মিডিয়ার উপরে নির্ভর করবে, এবং সামাজিক মাধ্যমে সবকিছুই বিশ্বাস করবে না। এবং এখনই যে সবকিছু বিশ্বাস করে তাও না, আমি বলছি যে ট্রেডিশনাল মিডিয়াকে সে আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে হবে। আর যেই জায়গায় আপনি গণমাধ্যমের সামাজিক মাধ্যমের কথা বলেন, আপনার এআই এর যে ব্যবহার, এগুলোর যেরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলি এখন আছে, এই চ্যালেঞ্জের কিন্তু আমরা অলরেডি পড়েছি, গণমাধ্যম তো পড়েছে, সারা পৃথিবীতেই পড়েছে। কিন্তু কথাটা হচ্ছে এখানে আমি বারবার এই জায়গাটা ফোকাস করতে চাই, মূল স্রোতধারার যে গণমাধ্যম, তারা যদি সত্যিকার অর্থে আপনার গণমাধ্যমকে স্বাধীন, নিরপেক্ষ এবং সত্যিকার অর্থে দায়িত্বশীল করতে পারে, যেই কথা বারবার বিভিন্ন সময় বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরাও বিভিন্ন সময় বলে থাকি, কিন্তু কার্যক্রমের মাধ্যমে মধ্য দিয়ে আমরা যদি সেটা করতে পারি, ইন দ্যাট কেস সাংবাদিকতা যেটা আমরা বলছি, এবং অনেক কিছুই রোধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে এই যে অপসাংবাদিকতা আসলে হয় কি, গণতন্ত্রের কতগুলি ডিসঅ্যাডভান্টেজ তো থাকে, অ্যাডভান্টেজ তো থাকে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গণতান্ত্রিক শাসনকে আপনার কেন্দ্র করে যেরকম মাশরুম গ্রোথ অফ মিডিয়া, নিউজ পেপার বলেন, টেলিভিশন বলেন, এবং আপনার অনলাইন বলেন, এখন যা যা আছে আর কি গণমাধ্যমে, এই পরিমাণ হয়ে গেছে এবং হয়ে যায়, তখনই আসলে এটা নিয়ন্ত্রণ বলবো না, এটাকে ডিল করা, এটাকে সত্যিকার অর্থে জনগণের পক্ষে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমি বারবার বলবো যে এত আপনি পৃথিবীতে এত সংবাদ মাধ্যম, এত মিডিয়া আউটলেট, আমার মনে হয় আপনি যদি খোঁজ করে দেখেন, খুব কম দেশে আপনি খুঁজে পাবেন। তো কাজেই সেই জি, জায়গাগুলো আমরা মনে আপনার কাছে আমি আসলে আরো একটা বিষয় জানতে চাইবো। সর্দার ফরিদী কিছুক্ষণ আগে বলছিলেন, জি আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আজকের সংবাদ যোগটি এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ সংবাদ যোগে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।